বাইরা বাইরা, এই বাড়িতে সীমানা তো রাখবি না। যা যা, ফাজিল গুলা কোনখানকার জানি। কি করছিস মা? তোমরা এটা কি করতেছো? কি করতেছিস তুই বুঝতেছ না? হ্যাঁ, তোর বউ নিয়ে তুই এবার থেকে বাইরে যা। যা, বের করে দিচ্ছ মানে? আমার বাড়ি, আমার ঘর, আমাদের এই বাড়ি থেকে বের করে দিচ্ছ? এইটা এখন তোর বাড়ি না, এটা তোর ছোট ভাই তুর্যর বাড়ি, বুঝছো? মা এসব কি বলতেছে? মা, ও যেমন বাবার সন্তান, আমিও কিন্তু বাবার সন্তান। তাহলে ও এই বাড়িতে থাকতে পারলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব কেন? শোন, তোর বাপ মরে যাওয়ার আগে তুর্যর নামে সবকিছু লিখে দিয়ে গেছে, তোর নামে কিচ্ছু দিয়ে জানে, বুঝছো? না না, এটা হতে পারে না। বাবা আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে না। বাবা ওর নামে সবকিছু কিভাবে লিখে দিয়ে যায়? আচ্ছা শোনো, তোমরা যদি বিশ্বাস না করো তাহলে বিশ্বাস করানোর মতন সবকিছুই আমার কাছে আছে। তোমরা যদি চাও তাহলে কাগজপত্র যা কিছু আছে বাবা আমার নামে লিখে দিয়ে গেছে, সবকিছু আমি তোমাদের দেখাতে পারি। মা, আমি জানি আপনি আপনার বড় ছেলেরে সহ্য করতে পারেন না, সবসময় আমগুলোকে খারাপ ব্যবহার করে, কিন্তু তার মানে এই না মা এখন ওরে বাড়ি থেকে বাইর করে দিয়া সবকিছু নিয়ে নিবেন। সবকিছু কেন নিজেরা দখল করতেছেন? ও কি এবারের ছেলে না? ও যদি সবকিছু পায় তাহলে তো ওর অধিকার আছে। আপনি কিন্তু আপনার বড় ছেলেরে ঠকাইতেছেন মা, ওরে ঠকাইতেছেন, ওর হক মাইরা খাইতেছেন। আমি কারো হক মেরে খাইতেছি না, বুঝছো? এই যে তোমার স্বামী, আমি যদি ওরে বড় না করতাম তাহলে মইরা ও পয়সা দিত গা, বুঝছো? ওর ছোট থেকে আমি বড় করছি। মা তুমি ঠিকই বলেছো, হয়তো তুমি আমাকে মানুষ না করলে আমি মরে যেতাম। আমার মা তো সেই ছোটবেলায় মারা গেছে। বাবা তোমাকে বিয়ে করে নিয়ে আসার পর থেকে আমি তোমাকে নিজের মায়ের মতো করে ভালোবেসেছি। তুমি কিন্তু আমাকে নিজের ছেলের মতো করে কখনোই ভালোবাসোনি, তবুও বাবার কাছে কখনো বিচার দেইনি। কিন্তু আজকে তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ। মা, কোনোভাবে কি আমরা একসাথে থাকতে পারি না? মা দেখছো, তুমি এত ভালোবাসলে, ছোটকাল দিয়ে ওরে মানুষ করলা, আর এখন এখন তোমার ছেলে তোমারে বলতেছে তুমি নাকি তারে ভালোবাসো না। আচ্ছা মা শোনো, সৎ কখনো আপন হয় না, এখন তো বুঝলা? হ্যাঁ বুঝছি তো, দেখলাই না, এলিগে তো গাড়ি ধরে বাইক করে দিতেছি। না মা, না, আমি কোথাও যাব না। আমি এই বাড়িতে থাকবো, এই বাড়িতে আমার জন্ম। আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। দেখ সৈকত, কথা বাড়াইস না, কথা না বাড়াইয়া এখান থেকে বাইরে যা। যা, কি রে তুর্য, দাঁড়াই আছো কেন? ওই যে দেখছ না ঠেডার মধ্যে খাড়া হইছে, গাটা ধরে বাইক করে দিয়া যা। তা কি তোমরা কেমন যাবা নাকি গাড়িটা ধাক্কা দিয়ে বের করে দেবো? থাক, অনেক হয়েছে। আরাম করে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করুন লাগবো না। অনেক অপমান সহ্য করছি, আর না শেষ পর্যন্ত কিনা ছোট ভাই হয়ে বড় ভাইয়ের ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিবা? আমরা সবকিছু সহ্য করলেও আল্লাহ কিন্তু কোনো কিছু সহ্য করবো না। উপরে একজন আছে, উনি সবকিছুর বিচার করবো। আসো আসো। আচ্ছা মা, তোমার কেমন শান্তি হয়েছে? শান্তি মানে অনেক শান্তি, আর আরামে থাকবি, বুঝছো? খালি আমার একলা বলতে না, তোরও যা, চল চলো মা। চল, আপদ বিদায় হয়েছে। মামা, 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 ও মামা, বাড়িতে নাই নাকি? মা, আরে মা, কোন সময় এলি তুই? কেমন আছস? এই তো মামা কিছুক্ষণ আগে এসে। জামাই তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। মা, তোরা যে এতদিন পর আইসস, আমি অনেক খুশি হয়েছি। জামাই রে নিয়ে আইসস তুই, অনেক খুশি হয়েছি মা। জামাই রে নিয়ে ভিতরে যা। যা মা, যা জামাই যা। ঠিক আছে, আসো করে। যাও যা মা। মা, আপনি বজ্জাত দুইটারে বাড়ি থেকে বের করে দিছেন, খবরটা শুনে আমার যে কি খুশি লাগতেছে বলে বোঝাতে পারবো না। ওই বড় বউটারে দেখলেই আমার গা ঘেন ঘেন করতো আর মেজাজ গরম হইতো। ভালো হয়েছে বাড়ি থেকে বের করে দিছেন। আর তুমি তো এই যে কথা কও, এই মেয়েটার তো আমার পছন্দই না, খুব খারাপ মেয়ে। ছি। কিন্তু মা, ভয়টা তো অন্য জায়গায়। বিষয় সম্পত্তি টাকা পয়সা না দিয়ে আপনি যে দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন, আবার যদি কোনো গন্ডগোল করে ঝামেলা করে বাড়িতে এসে। আরে বৌমা, তুমি কিচ্ছু চিন্তা করো না, সব কিছুর ব্যবস্থা আমার কাছে আছে, কোনো টেনশন করবে না তোমরা, বুঝছো? দেখেন মা, মানুষ প্রমাণে বিশ্বাস করে, কাগজপত্রে বিশ্বাস করে, মুখের কথা তো কেউ বিশ্বাস করে না। কাগজপত্রে তুর্যরা দুই ভাই তো সমান সম্পত্তির অধিকার বাবার। এখন উনি যদি কোনো উকিল নোটিশ পাঠায়,
বা তুর্যর আপনার নামে মামলা করে, তখন আমাদের কি হবে? বাবা তুর্য, তোর তো অনেক বন্ধু বান্ধব আছে, অগলাকে কথাবার্তা বইলা যত তাড়াতাড়ি পারোস কাগজপত্র বানাই নি, বুঝছো? আচ্ছা মা শোনো, তুমি এই ব্যাপারগুলো নিয়ে একটু চিন্তা করো না। আমি যত দ্রুত সম্ভব একজন উকিলের সাথে কথা বলে এই কাগজপাতিগুলোর ব্যবস্থা করে ফেলবো। তুমি নিশ্চিন্তে থাকো। দেখো, নিশ্চিন্তে থাকো বললেই তো আর হয় না। যতক্ষণ দলিল তোমার হাতে না আসতেছে ততক্ষণ তো একটা মানসিক টেনশন থেকেই যায়। কারণ ওই দুইটা যে হারে বজ্জাত, কখন কোন দিকটা তীর ছুঁড়ে মারবে ওদের মতিগতি বোঝা খুবই মুশকিল। বৌমা কিন্তু ঠিকই কইছে, যত দেরি করবি ততই সমস্যা বাড়বো, যত দ্রুত কাজ করতে পারোস ততই ভালো। আচ্ছা শোনেন না মা, আপনার ছেলের সাথে না আমার একটু জরুরি দরকার আছে, ওই নিয়ে একটু ভেতরে যাই। ঠিক আছে বৌমা, যাও, তোমরা যাও, ভিতরে যাও। এখন কি করব? তোমার মামার বাড়িতে এসে পড়লাম, এভাবে তো এখানে থাকা যায় না। তার যে অবস্থা, তার গাড়ির উপরে বসে খাওয়া যাবে না। কি করব বুঝতে পারতেছি না, একটু বুদ্ধি দাও না। এমন করে বলতেছো কেন? আমার মামা তো আমার আপন মামা। আর জানো, আমার মামা আমার অনেক ভালোবাসে। আমরা যে মামার বাড়িতে আসছি, আমার মামা কোনো দিন আম করে ফালাই দিব না। কিন্তু মামারই তো সংসার চলে না, তার উপরে আমরা দুইজন। দেখো, আমার কিছু একটা করা দরকার, এভাবে বসে বসে খেতে পারবো না আমি। তুমি তো শিক্ষিত ছেলে, তুমি চাইলেই কিন্তু একটা চাকরি নিতে পারো। তুমি যাও না, কোনো না কোনো জায়গায় দেখবে একটা চাকরির ব্যবস্থা হয়ে গেছে। চাকরি হবে না। চাকরি হবে না কেন? আমি অনেক চাকরি ট্রাই করেছি, কিন্তু চাকরি করতে গেলে টাকার দরকার। দেখো, ঘুষের টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব না। তাই বলে কি, চাকরির চেষ্টা না করে কোনো একটা ব্যবসা বাণিজ্য যদি করতে পারতাম ভালো হতো। ব্যবসা করতে গেলে অনেক টাকার দরকার, এত টাকা আমি কোথায় পাবো? টাকার জোগাড় করতে হবে। আচ্ছা, তোমরা তো গ্রামে থাকো, গ্রামে শুনেছি অনেক কাজ পাওয়া যায়। আসার সময় দেখলাম ওইদিকে সাইডে কাজ চলছে, আমি ওখানে যাই, ওখানে গিয়ে কাজ খুঁজি। তুমি কি পাগল হয়ে গেছো? ওখানে যে তুমি কি কাজ করবা? তুমি তো ওসব কাজ করতে পারবে না। আরে পারবো না কেন? মানুষ চাইলে সবকিছু করতে পারে। শোনো, তুমি এনে চিন্তা করো না তো, আমি যাই, দেখি ওখানে কি কাজ পাওয়া যায়। তুমি কি একবার ভাইবা দেখছো তুমি ছোট থেকে কেমনে বড় হইছো? তুমি ওই কাজ কিভাবে করবা? দেখো, একটু বোঝার চেষ্টা করো। তোমার মামার ঘাড়ের উপরে আর থাকতে চাচ্ছি না। মানে এই বাড়িতে থাকি, কিন্তু খরচগুলো তো আমাদের চালাতে হবে, তাই না? আমি যাই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমি যেয়ে দেখি কোনো কাজের ব্যবস্থা করতে পারি কিনা। আচ্ছা, সাবধানে যাও। মাহমুদ ভাই, এই বাড়িটার সাইজগুলো তো ভালোই মনে হইতেছে, কি কও? আচ্ছা, ওই কাজ একটু তাড়াতাড়ি করতে হবে তো। 5টা লোক এনে দিতে হবে। আরো 5টা লোক? আচ্ছা ঠিক আছে, আমি মালিকের লোক কথা কইয়া লোক আনার ব্যবস্থা করতেছি। ভাই, একটু কথা বলা যাবে? কি করবেন ভাই? আচ্ছা, এই সাইটের দায়িত্বে কে আছেন? আপাতত আমি আছি। ও, আসলে ভাই, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। আমার একটা কাজের খুব দরকার, মানে আমি খুব অসহায় অবস্থায় আছি, আমি যে কোনো কাজ করতে পারবো। আপনার কথা শুনে মনে হইতেছে আপনি খুব শিক্ষিত মানুষ। আপনি কি এই পরিশ্রম কাজ করতে পারবেন? আপনি ঠিকই ধরেছেন, আমি শিক্ষিত, কিন্তু আমি সব কাজ করতে পারবো। আপনি আমাকে যে কাজ দিবেন আমি সেই কাজ করব। আসলে হয়েছে কি ভাই, আমার টাকার খুব দরকার। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আসছেন কাজ পাবেন, তবে এখানে কাজ করার কিছু শর্ত আছে। যেমন? প্রথম শর্ত হলো কাজে দেরি করে আসা যাবে না, টাইম টু টাইম কাজে আসতে হইব। আর মজুরি কিন্তু দিনের টাকা দিনে পাইবেন না, প্রতি সপ্তাহে টাকা পাইবেন। কোনো দিন যদি 1 ঘন্টা দেরি করে আসেন, ঘন্টা হিসাবে টাকা কাটা হইব।
আচ্ছা ঠিক আছে, এ নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি সময় মতো চলে আসব। আর সপ্তাহে টাকা দিলে আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করেন, আমার সাথে আসেন। আসেন। আচ্ছা বলো তো, তুমি এখানে কেন নিয়ে আসলো আমাকে হঠাৎ করে? কেন, জায়গাটা ভালো লাগছে না তোমার? হ্যাঁ, জায়গাটা তো অনেক ভালো, নিরিবিলি একটা পরিবেশ, ভালোই লাগছে, বাট এখানে কেন? শোনো, এই যে ল্যান্ড পুরোটা দেখতেছো, এই পুরোটা হলো আমার বাবার। ও আচ্ছা। এখানে তোমার ডেভেলপারের মাধ্যমে বিল্ডিং তুলে ফ্ল্যাট সেল হবে, ফ্ল্যাট ভাড়া দেওয়া হবে। বাবার এরকম একটা পরিকল্পনা আছে। ও আচ্ছা, তাহলে তো এখানে অনেক টাকার ব্যাপার। কি বলছো অনেক টাকা? মানে কোটি কোটি টাকার ব্যাপার। একটা বিল্ডিং তুলতে 10 তলা 15 তলা বিল্ডিং তুলতে রাজুককে কত টাকা দিতে হয়, প্ল্যান পাস করাইতে, মিস্ত্রিকে, তারপর ইঞ্জিনিয়ারকে কত টাকা দিতে হয়, তোমার কোনো আইডিয়া আছে? ও আচ্ছা, এই জন্যই মনে হয় তোমার বাবা আমাকে বলে তার সাথে থাকতে। হ্যাঁ, আমিও তো তোমাকে সে একই কথা বলছি যে বাবার আশেপাশে থাকো, বাবা কোথায় যায় না যায়, বাবার অ্যাসিস্ট্যান্টকে একটু করো না। ভবিষ্যতে এই বিষয় সম্পত্তি সবকিছুর মালিক তো তুমিই হবে, এটা কেন বোঝো না? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমার পাশে আছো তাহলে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা চলো, তোমার বাবার সাথে তাহলে কথা বলে বাকিটা সমাধান করে ফেলি। শোনো, তুমি কোনোভাবেই বাবার কথার অমিল করবা না। বাবা যেভাবে বলে সেভাবে খালি একটু তালে তাল মিলে চলে যাবা, যেন ভবিষ্যতে এই সম্পত্তির উপরে বাইরের কেউ এসে ভাগ বসাইতে না পারে, বুঝতে পারছো? আচ্ছা তাহলে চলো, সবটা একটু ঘুরে দেখি। চলো, ওই পাশটাতে সাইড মিস্ত্রিরা কাজ করতেছি, দেখে আসি। আচ্ছা চলো। শোনো, তুমি যদি বাবার সাথে থাকো তাহলে মিস্ত্রি আর ফাঁকি দিতে পারবে না, ওরা অনেক ফাঁকি দেয়। এই কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, এই লোক এখানে কি করছে? আসলে ম্যাডাম, উনাকে আমি চিনি না। আমি এখানে কাজ করতেছিলাম, ওনার একটা কাজের খুব প্রয়োজন, তাই একটা কাজের ব্যবস্থা করে দিছি। ওনাকে কাজ দেয়ার আপনি কে? কি কইতেছেন ম্যাডাম? এই জায়গায় যদি কোনো কাজের লোকের প্রয়োজন পড়ে তাহলে আমিই তো নিয়োগ করি, তাই তো আমি নিয়োগ করছি। আপনি একটা রিকশাওয়ালা ধরে এনে কাজ দেন, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু ওনাকে কাজ দেওয়ার আগে আমার বাবাকে বা আমাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলেন না? ম্যাডাম, আজ পর্যন্ত এই জায়গায় অনেক লোক নিয়োগ দিছি, কারোর জন্য তো কৈফিয়ত দিতে হয় নাই, আজকে ওনার জন্য কৈফিয়ত দিতে হচ্ছে। ম্যাডামের মুখে মুখে তর্ক কেন করছো? ভদ্রতা বলতে কিছু শেখোনি? হ্যাঁ, এই প্রজেক্টের মালিক হলো ওর বাবা। ওর সাথে তর্ক করার আগে তোমার একবার ভেবে নেওয়া উচিত ছিল তুমি কার সাথে কথা বলছো। আর তুমি সামান্য একজন কর্মচারী, এটা তুমি সবসময় তোমার মাথায় রাখবে। আর তুমি কর্মচারী হয়ে মালিকের সাথে তর্ক করছো। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আজকের পর থেকে আমি এরকম কোনো কাজ করব না। শোনেন, এই লোকরে ভবিষ্যতে কাজ দেওয়া তো দূরের কথা, প্রজেক্টের আশেপাশে যেন আসতে না শুনি। যদি তাকে প্রজেক্টের আশেপাশেও দেখা যায় তাহলে আপনার অবস্থা কি হবে সেটা তখনই বুঝে নেবেন। আরে তুমি এতক্ষণ দাঁড়িয়ে কি শুনছো? হ্যাঁ, তুমি কি এখান থেকে স্বইচ্ছায় যাবে নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব? আর এই যে সুপারভাইজার সাহেব, আপনাকে বলছি ভবিষ্যতে এরকম পাকনামি করবেন না। যদি এরকম পাকনামি করেন ভবিষ্যতে, তাহলে আপনার চাকরিটা থাকবে কিনা সেটা আমাদেরকে দুইবার ভাবতে হবে। আই চলো। ভাই, আচ্ছা একটা কথা কোন তো, এই জায়গায় অনেক লোক নিয়োগ দিছে, কোনোদিন ম্যাডামরা কৈফিয়ত দিতে হয় না, কিন্তু আপনার বেলায় ম্যাডামরা কৈফিয়ত দিতে হইলো। আচ্ছা ওই ম্যাডামের সাথে কি আপনার কোনো সম্পর্ক আছে নাকি? না না, এটা আপনি কি বলছেন? তারা হচ্ছে বড় লোক মানুষ, আমরা তো গরিব মানুষ। গরিব মানুষের সাথে কখনো বড় লোকের সম্পর্ক হয় না। না ভাই, মিথ্যা কথা কইেন না। আপনার দেখে মনে হইতেছে আপনার মনের ভিতরে কোনো একটা কষ্ট আছে, কষ্ট লোকে আপনি মিথ্যা কথা কইতেছেন। সত্যি কথাটা কোন ভাই? শুনতে চান? আপনার যে ম্যাডাম, সে আমার ছোট ভাইয়ের বউ, আর সাথে যে ছেলেটা ছিল সে আমার ছোট ভাই। কি কইতেছেন? ওই সাহেব আপনার ভাই? যদি আপনার ভাই হয়ে থাকে তাহলে আপনার সাথে এমন খারাপ আচরণ করলো কেন? কপাল ভাই, আসলে আমার কপাল খারাপ তো, তাই আমার কাজ করতে আসতে হয়। ভাই একটু বলেন না, আপনার এই কথাটুকু শুনে আমার অনেক খারাপ লাগতেছে, পুরা কথাটুকু শুনতে চাই ভাই।
কি হয়েছে ভাই কন্যা? আচ্ছা ঠিক আছে, তাহলে শুনুন। ও আমার ছোট ভাই, তবে সৎ ছোট ভাই। আমার মা ছোটবেলায় মারা যায়, বাবার একটা বিয়ে করে নিয়ে আসে। বাবা কিছুদিন হলো মারা গেছে। বাবা যতদিন বেঁচে ছিল আমার সংসারটা খুব আনন্দের ছিল। বাবা মারা যাওয়ার পরে আমার সৎ মা আর আমার ছোট ভাই মিলে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। তারপর থেকে পথে পথে এখন বর্তমানে আমি আমার বউয়ের মামা বাড়ি আছি, কিন্তু ওর মামা অনেক গরিব মানুষ, তার ঘাড়ের উপরে বসে কতদিন খাওয়া যায়। এর জন্য ভাবলাম একটা কাজের ব্যবস্থা করব। আমার মা সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিয়েছে, আমাকে একটা টাকাও দেয়নি, আমার সম্পত্তির ভাগও দেয়নি। আমাকে ঠকিয়ে দিয়েছে ভাই, আমার হক মেরে দিয়েছে। তাই তো আজকে রাস্তায় রাস্তায় ঘুরছি। কি এত কিছু ঘটে গেছে আপনার জীবনে? এখনো এরকম খারাপ মানুষ আছে? আপনার সাথে খুবই অন্যায় হয়েছে, তারা আপনার সাথে খুবই অন্যায় করছে। ভাই, স্বার্থের জন্য সবাই সবকিছু করতে পারে। আগে জানতাম হয়তো মা সন্তানকে ভালোবাসে, কিন্তু আপন মা মরে যাওয়ার পরে না, সৎ মা কখনো সন্তানদেরকে ভালোবাসে না। তার বাস্তব প্রমাণ আমি। আজকে আমি টাকার জন্য চাকরি করতে পারছি না, আমার কাছে কোনো টাকা নেই, সংসারটা কিভাবে চালাবো আমি বুঝতে পারিনি। যদি কোনোদিন জানতাম যে এমন হবে আমার জীবনে, তাহলে বাবার কাছ থেকে হয়তো আমার সম্পত্তির ভাগটা আগে থেকে লিখে নিতাম। কিন্তু বিশ্বাস করেন ভাই, আমি চেয়েছিলাম আমার সংসারটা যেন সুখের হয়, সবাই মিলে একসাথে থাকতে পারি, কিন্তু আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার বউকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আপনার কোনো চিন্তা করেন না, যারা আপনার কষ্ট দিছে তারা কোনোদিন ভালো থাকবো না। কারো হক মারা কেউ কোনোদিন ভালো থাকে নাই, আর কেউ থাকবো না। বলছি কি ভাই, আমি ইচ্ছা করলে এই জায়গায় আর কোনো কাজ দিতে পারবো না আপনারে, কারণ দেখলেন তো ম্যাডাম কি রকম ব্যবহার করলো আপনার সাথে। আমি যদি আপনি একটু পাশে দাঁড়াতে পারতাম খুব ভালো লাগতো। যান ভাই, আপনি বাড়িতে যান, আজ থেকে মনে করবেন আমি আপনার একটা ভাই। যান। আসি। মানুষের হক মাইরা মানুষ কেমনে ভালো থাকে? বাপরে, কি হয়েছে? তোমার মুখ এমন শুকনা শুকনা লাগতেছে কেন? আসলে গরিব মানুষের কপালই মনে হয় খুব খারাপ না? হঠাৎ এই কথা কইতেছো যে? মানুষের কাছে টাকা পয়সা না থাকলে মানুষ যে কতটা অসহায় হয়ে যায়, আসলে আমারে না দেখলে বোঝা যাবে না। আরে কি হয়েছে তোমার? কইবা তো। তুমি গেলা কাজ খুঁজতে, এখন মন খারাপ করে দাঁড়ায় আছো। কি হয়েছে? কাজ পাও নাই? কাজ পাইছিলাম, কিন্তু যে সাইটে কাজের জন্য গেছিলাম ওইটা হচ্ছে তুর্য শ্বশুরের। কি কইতেছো? তোর তো শ্বশুর এখানে গেছো, তাহলে আয়সা পড়ছো কেন? ওখানে কি হয়েছে? আমি কি আর সাধে চলে আসলাম? আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আমি তো জানতাম না যে এটা তুর্য শ্বশুরের সাইট চলছে। আমি ম্যানেজারের সাথে কথা বলছিলাম, ম্যানেজার সাহেব আমাকে কাজ দিতেও চাচ্ছিল। হঠাৎ এখানে তুর্য চলে আসে, আমাকে বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ওরা এত কিছু করার পরেও শান্তি হয় নাই। ওরা সব কিছু নিয়ে নিছে, আমগরে বাড়ি থেকে বাইর করে দিছে। এখন গেছো তুমি কাজ খুঁজতে, চাকরি করে খাবা, এখানেও অগ নজর। দেখো, এই মানুষগুলা না কোনোদিনও ভালো থাকবো না, এগো বিচার আল্লাহ করবো। ওরাই সুখে থাকবে, শুধু সুখে থাকবো না আমরা।
আমার হক মেরে দিছে না? আমার বাবা কত কষ্ট করে সমস্ত সম্পত্তি গুছিয়েছিল। দেখো, বড় ভাই হিসেবে তো আমারও অধিকার ছিল, তাই না? কিন্তু মা আমাকে এইভাবে ঠকিয়ে দিল। আমি বুঝতে পারিনি যে আমাকে এইভাবে ঠকাবে। কপাল খারাপ হলে যা হয় তাই। যাই হোক, অসুবিধা নেই। আল্লাহর দুনিয়ায় কাজের তো অভাব নেই, একটা না একটা কাজের ব্যবস্থা হয়েই যাবে। আমি জানি দেরিতে হইলেও তুমি ঠিকই একদিন সবকিছু করতে পারবা। তোমারও অনেক কিছু হইব। দেখো তুমি তুমি অনেক বড় লোক হইবা, কারণ সবার দোয়া তোমার উপরে আছে। তুমি তো কারো ক্ষতি করো নাই। আর ওই মানুষগুলা একদিন ঠিকই ধ্বংস হইব। তুমি ঘরে যায় বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসতেছি, যাও। আরে বিআই সাহেব যে, কেমন আছেন? যাক, আলহামদুলিল্লাহ। আপনার মেয়ের জন্য কোনো টেনশন করবেন না, আমি আছি না। হ্যাঁ হ্যাঁ, আর একদিন সময় করে আসেন না আমাদের বাড়িতে, ঘুরে যাবেন, আপনার মেয়েকে দেখে যান। মা, হ্যাঁ, কার সাথে কথা বলছেন? এই তো বৌমা, তোমার বাবার সাথে। নাও, কথা বলো। ফোনটা একটু আমাকে দেন তো। হ্যাঁ। হ্যালো বাবা। আচ্ছা শোনো না, আমাদের যে উত্তরের প্রজেক্টটা আছে এটাতে যে সুপারভাইজারকে রেখেছো, ওনাকে স্ট্রেট ফরওয়ার্ডলি তুমি বলে দিবা আমার বা তোমার পারমিশন ছাড়া উনি যেন কোনো শ্রমিক নিয়োগ না দেয়। আচ্ছা বাবা শোনো না, আমি পরে আমার ফোন থেকে কল করে তোমার সাথে কথা বলে নিব, ঠিক আছে? রাখছি এখন। মা ফোনটা। কি হয়েছে বৌমা, বলো তো আমাকে। গেলা ঘুরতে, হঠাৎ করে মনটা খারাপ কেন? আহ, কোনো সমস্যা হয়েছে নাকি? আরে হয়েছে কি, ওর বাবার প্রজেক্ট, ওই যে উত্তরপাড়া যেটা, ওইখানে আমি আরো ঘুরতে গিয়েছিলাম। হঠাৎ যেয়ে দেখি সেখানে সৈকত। তখন বলো কেমনটা লাগে। ও নাকি ওইখানে কাজের জন্য গিয়েছে, আর ওদের যে সুপারভাইজার আছে সে নাকি ওকে কাজ দিয়েছে। এটা দেখার পরে বলো মাথা কি ঠিক থাকে? আমি যা ইচ্ছা তাই বলেছি, আর তোমার বৌমাও তো বলেছে। এখন বলো কি করব, এটা নিয়ে একটু সমস্যা, এই আর কি। কি বলছিস? সৈকত তোর শ্বশুরের এখানে কাজ করছে? আমি আর আপনার ছেলেও তো ওরে ওইখানে দেখে অবাক হয়ে গেছি। হ্যাঁ, এখন কি আর করবে, কাজের জন্য মানুষের দ্বারস্থ হচ্ছে। সংসার চালাতে হবে না, এখন তো সংসারের সব দায়িত্বভার তার ঘাড়ে পড়ছে। এই ছেলেটাকে নিয়ে আর পারলাম না। ও আমাদের কোনোদিনও ভালো চায়নি, আর চাইবেও না। একটা কাজ করলি না কেন? ওকে ঘাড় ধরে ওখান থেকে বের করে দিলি না কেন? আরে এটা কি আর বলতে হয় তোমার? ঘাট ধাক্কা দেয়নি, শুধু ঘাট ধাক্কা দেওয়ার চাইতেও বেশি কিছু করেছি। ওনা শিক্ষিত, অনেক শিক্ষিত তো দেখাইছে। ওর মান সম্মানের একটা ছিটা ফুটাও রাখিনি। ও নাকি আবার গেছে আমার শ্বশুরের ওখানে চাকরি করতে। কত বড় সাহস ওর! আসলে সত্যি কথা কি জানিস, আমি যখন এই বাড়িতে বউ হয়ে আসছিলাম না, তখন তো এই ছেলেটা ছোট ছিল। তখন যদি ওকে আমি গলা টিপে মেরে ফেলতাম, ওইটাই ওর জন্য ভালো ছিল। হ্যাঁ মা, আসলে ভুলটা তুমিই করেছো। তুমি যদি এই ছোটবেলায় ওকে মেরে ফেলতে, তাহলে আমার কপালে এত কিছু আর সহ্য করতে হতো না। তোমার জীবনটাও তো নষ্ট করছে, সাথে আমার জীবনটাও নষ্ট করে ফেলছে। আপনি যাই বলুন না কেন মা, আমার না ভেতরে ভেতরে কেমন যেন একটা খটকা লাগছে। ও যে চতুর একটা ছেলে, কখন না আবার অভাবের তাড়নায় এই বাড়িতে এসে ওঠে, এসে বলবে সম্পত্তির অর্ধেক ভাগ আমাকে দাও, আমি তো এই বাড়ির ছেলে, সম্পত্তির ভাগ আমি চাই। এটা করে না আপনার ছেলের উপর আবার ঝাঁপায়া পড়ে। বললেই হলো নাকি? এই বাড়ি থেকে যে ওকে ঘাড় ধরে বের করে দিয়েছি সেটা কি ওর মনে নেই? আবার এই বাড়িতে আসবে ও? প্রশ্নই ওঠে না। হ্যাঁ মা, ওর এই বাড়িতে আর কখনো জায়গা হবে না। আর হ্যাঁ, একটা কথা শোনো, তুমি যদি কখনো মন নরম করে ওকে এই বাড়িতে জায়গা দাও, তাহলে মা আমি কিন্তু এই বাড়িতে থাকবো না। আর তুমি তো জানো আমি তোমার নিজের ছেলে, আমি না থাকলে তোমার কি ভালো লাগবে? বাবা, আমি যা কিছু করতেছি তোর জন্যই তো করতেছি। আর তুই কি করে ভাবলি যে তুই এই বাড়ি থেকে বের হয়ে যাবে আর ওই বাড়িতে আসবে? প্রশ্নই ওঠে না। হ্যাঁ মা, আমি জানি তুমি কখনোই ওকে এ বাড়িতে জায়গা দিবে না। আর আমি এটাও জানি সৎ কখনো আপন হয় না। আচ্ছা মা শুনুন না, আমরা অনেকটা হাঁটাহাঁটি করছি তো, খুব ক্লান্ত লাগছে, ভেতরে যে রেস্ট নেই। ঠিক আছে বৌমা, যাও, বাইরে থেকে আসছো, যাও রেস্ট নাও গিয়ে। যা বাবা, ভিতরে যা। মামা, বল। তোমার না আমি ওই সময় একটা কথা কইতে পারি নাই, লুকায় গেছি। কি কথা লুকাইছিস তুই, বল মা। আমি তোর মামা, আমার কাছে কথা লুকানোর কি দরকার আছে বল? আসলে হয়েছে কি মামা, তোমাকে জামাই আমার লগে আছিল তো, ওর সামনে যদি তোমারে বলতাম তাহলে ও ছোট হয়ে যেত না, এর জন্য। আচ্ছা ঠিক আছে, তোর জামাই নাই, তুই বল। মামা, আমারে
আর তোমাকে জামাইরে ওই বাড়ি থেকে বাইর করে দিছে। কি কইতাছ? তো করে বাড়ির থেকে বাইক ফিরে দিছে মানে? হ মামা, আমগুড়ি বাড়ি থেকে বাইর করে দিছে, একেবারে বাইর করে দিছে। আর কইছে আমগুড়ি ওই বাড়ির সয় সম্পত্তি কোনো কিছুই দিব না, ওই বাড়িতে যেন আমরা আর কোনোদিন না যাই। আমগো নাকি ওই বাড়িতে কোনো জায়গা নাই। জানো মামা, সৈকতের ভাগের যা ছিল সব কিছু ওর ছোট ভাইয়ের নামে নাকি ওর মা কইরা দিব। ওর বাবা মরে যাওয়ার পর এ মহিলা যেই হারে অত্যাচার শুরু করছে আমগো দুজনের উপরে, সারাটা কোন চাকরানির মতো খাটাইছে আমারে। মুখ বুঝা সহ্য করছি মামা, মুখে মুখে তর্ক করি নাই। এত অত্যাচার করার পরেও শুধু ওই বাড়িতে একটা কারণেই ছিলাম মামা, আমার স্বামীর মুখের দিকে তাকায়। মা তুই আমার লোকে চল, থানায় যাই, পুলিশ একটা ব্যবস্থা করে দিব। না মামা, পুলিশের কাছে তোমাকে জামাই আমার যাইতে দিব না। আমি অনেক আগেই কইছিলাম তারে, কিন্তু ওর একটাই কথা, যত কিছুই হোক ওইটা তো তার মা, তারে ছোটবেলা থেকে বড় করছে, হয়তো বা আপন মা না। ও এই নেমো খারামি করতে পারবো না। ও চায় না ওগো বাড়ির মান সম্মান শেষ হয়ে যাক। ও আমার একটাই কথা কইছে, বাইর করে দিছে, কোনো সমস্যা নাই। দরকার হইলে ও আমার অটোরিকশা চালায় খাওয়াইবো, দিন মজুরে কাম করে খাওয়াইবো, শহরে যায় একটা ঘর ভাড়া নিব। কিন্তু মামা তুমিই কও, নিজের সব কিছু থাকার পরেও একটা মানুষ রাস্তায় যেয়ে থাকবো, এটা কি মানন যায়? কেন রে মা, তোর মামা বাচ্চা থাকতে তুই ঘর ভাড়া নিয়ে থাকবি কেন? এই মামার উপরে থাকবি তুই। মামা আমি জানি মামা, দুনিয়ার আর কোথাও আমি ঠাই পাই আর না পাই, তুমি আমার কোনোদিন পালায় দিবা না। তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। ও মা, আমার তো আর কেউ নাই, তুই তো আমার ভাগ্নি, তুই তো আমার মা, তুই আমার মেয়ে, তুই আমার কাছে থাকবি মা। কিন্তু মামা তুমি নিজেই তো অনেক কষ্ট করে চলো, তোমারই তো অনেক কষ্ট হয়ে যায়। আবার আমরা দুইটা মানুষ যদি তোমার ঘাড়ের উপর এসে উঠি, তাহলে তুমি কেমনে চলবা? এইসব কথা নিয়ে তোর চিন্তা করার কোনো দরকার নেই। কা অলরেডি বাদ দে, পাতিলে ভাত আছে, তুই আর জামাই মিল্লা খাইয়া নে মা। মামা তুমি খাইবা না? আমি পরে খামনে, যা তুই। কি গো, এমন করে মন খারাপ করে বসে আছো কেন? কি এমন ভাবো সারাদিন? বেকার মানুষ কি চিন্তা ভাবনা না করে থাকতে পারে বলো? টাকা নেই, পয়সা নেই, কিচ্ছু নেই, শুধুমাত্র তোমার মামা ইনকাম করছে আর তাই খাচ্ছি। না পারছি কোনো কাজ করতে, না পারছি টাকা ইনকাম করতে, কি করব বলো তো? আর এত চিন্তা করতেছো কেন? যতদিন পর্যন্ত তোমার কোনো কাজ বাজ না হইব, মামা তো করে বাইর করে দিতেছে না। মামা তো কইছে যতদিন ইচ্ছা, একদম সারা জীবন যদি ইচ্ছা করে সারা জীবন এই বাড়িতে থাইকা যেতে। আর মামা করে ফালাইবো না, মামা ইনকাম করে খাওয়াইবো। বুঝতে পারছি, এই যে তুমি বসা বসা খাইতেছো, এটা তোমার একদমই ভালো লাগতেছে না। তাহলে একটা কাজ করো, তুমি কালকে থেকে মামার সাথে কাজে যাও। হ্যাঁ, মামার সাথে তো আমি আগেই যেতে চেয়েছি, কিন্তু মামা তো কখনো আমাকে নিয়ে যায়নি। মামার কথা একটাই, তুমি বেড়াতে আসছো, যতদিন পর্যন্ত তুমি এখানে থাকবা ততদিন কোনো কাজ করতে হবে না। কিন্তু মামার তো এই সংসার চালাতে হিমশিম খাচ্ছে, তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আজকে মামা বাড়িতে আসলে মামার আমি ভালো করে বুঝাই কমনে। এবার হাসো। ভাইজান, আরে ভাই আপনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাদের বাড়িতে? আসলাম, হঠাৎ করে আপনার কথা মনে হইলো তো, তাই আপনার একটু দেখতে চলে আসলাম। এই এই চেয়ার নিয়ে আসো। আচ্ছা যাইতেছি। আসলে সেই দিন আপনি আমার কাছে কাজের জন্য গেছিলেন, আমি আপনার কাজ দিতে পারি নাই। খুব খারাপ লাগছে আপনার কথা শুনে, তাই আপনার কাছে আসলাম। কি আর করব ভাই, কপালের লিখন না যায় খণ্ডন। যা কপালে লেখা ছিল হয়তো সেটাই হয়েছে। তা কোনো কাজ করার ব্যবস্থা করতে পারছেন? না ভাই, এখনো কোনো কাজের ব্যবস্থা করতে পারেনি, তবে ইনশাল্লাহ হয়তো একটা কাজের ব্যবস্থা হয়েই যাবে। কোনো চিন্তা করবেন না, আমি একটা কাজের ব্যবস্থা করছি, ভালো টাকায় মাইনে দিব। কাজটা করলে আপনি সংসারের জন্য উপকার হবে। সত্যি ভাই, আপনি আমার জন্য কাজের ব্যবস্থা করেছেন? আমি তো বিশ্বাসই করতে পারছি না।
যাক, আল্লাহ তাহলে আমাদের উপরে মুখ তুলে চাইলো। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমি বুঝতে পারছি না। আচ্ছা শুনেন, কালকে আমি একটা লোক পাঠাই দেব বাড়িতে, আপনি ওর সাথে সকালে চলে যান, মন দিয়ে কাজ করেন, প্রতিদিন টাকা আপনার প্রতিদিন দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। দেখছো, আমি তোমারে কইছিলাম না আল্লাহ কোনোদিন কাউরে নিরাশ করে না। লোকটা অনেক ভালো। চলো ঘরে চলো। কই যাস মা? মামা তুমি কই গেছিলা? আমি ওই বাজারে গেছিলাম। ও আমি তোমারে খুঁজতে যাইতেছিলাম। এই যে একটা ছোট মুরগি আনছি, জামাই খাইবো, আর মিষ্টি কুমড় আনছি। মামা তুমি মুরগি নিয়ে এসো, ভালোই করছো। অনেকদিন হইলো তোমাকে জামাই ভালো মন্দ কিছু খায় না। আচ্ছা মামা, তুমি বাজার করলা, টাকা পাইছো কই? টাকা চিন্তা তোর করুন লাগবো না, বাজার নিয়েছি, তুই কে রান্না করে খা যা। আচ্ছা শোনো মামা, একটা না খুশির খবর আছে, তোমাকে জামাই নতুন একটা কাজ পাইছে। তাই তো ভালো হইলো। জামাই বাবাজি সারাক্ষণ মন খারাপ করে বসে থাকে। হ মামা, সব সময় না মনটা খারাপ করে থাকে, সারাক্ষণ চিন্তা করে তোমার ঘাড়ের উপর নাকি আমরা বসে বসে খাইতেছি, তোমার অনেক কষ্ট হয়ে যেতেছে। আসলে ওনা চায় না এইভাবে কারোর উপর বসে বসে খাইতে, এর জন্য খারাপ লাগে। আচ্ছা মা, তুই রান্না করে যা, ভালো করে রান্না কর। তুমি যাও ঘরে যাও, আমি এগুলো রান্না করে নিয়ে যা যাই। ভালো করে রান, জামাই খাইবো যা। মা, এই যে আমার পরিচিত একজন উকিল ছিল, ওনাকে নিয়ে আসছি। যদি সবাই মিলে একটু সাইন করে দিতেন তাহলে খুব ভালো হয়। আরে তোমার এসব করার কি দরকার ছিল? আমি তো আমার বন্ধুকে বলেছি, ও কালকে বিকালে আসবে, তারপর সব পেপারস রেডি করে দেওয়ার কথা ছিল। দেখো, এই কথা তো বেশ কয়েকদিন যাবতই শুনতেছি। এখন বাই এনি চান্স যদি তোমার বন্ধু আসতে লেট করলো বা আরো কয়েকদিন সময় চলে গেল, কারণ সবসময় একটা আতঙ্কের মধ্যে দিয়ে সময় যাচ্ছে, কখন না জানি তোমার ওই ভাই এসে আবার কোনো গন্ডগোল করে। মা, সেজন্য আমি উকিলকে নিয়ে আসছি। মা, তুর্য, তোমরা কি আমাকে বিশ্বাস ভরসা করতে পারছো না? আচ্ছা ঠিক আছে, তোমাদের উপর আমি জোর করছি না। তোমরা যদি আমাকে বিশ্বাস না করতে পারো তাহলে আমি আমার উকিল সাহেবকে বলছি চলে যেতে, দরকার নেই এসবে। না না ঠিক আছে, বিশ্বাস করবো না কেন? অতুর্য দে সাইন করে দিই, চল উকিল সাহেব পেপারসটা দিন। মা, আগে আপনি সাইন করে দেন। এবার তুমি সাইন করে দাও। দে বাবা। ওকে, ঠিক আছে। ধন্যবাদ মা। আচ্ছা উকিল সাহেব, সম্পূর্ণ পেপারস হাতে পেতে কত সময় লাগতে পারে? দেখুন, মিনিমাম 15 দিন সময় লাগবে। কি বলছেন? সামান্য একটা কাগজ রেডি হতে 15 দিন লেগে যাবে? দেখুন, এখানে তো অনেক কাজ বাকি আছে। এই জমিটা হচ্ছে আরেকজনের নামে, এটা ট্রান্সফার করতে সময় লাগে। আরে একটা জিনিস তুমি কেন বুঝতেছো না? কত ফর্মালিটিস পূরণ করতে হয়, প্রসিকিউটর থাকে, এগুলো ফিল আপ করতে একটু সময় লাগে না? সেগুলো শেষ হলেই উকিল সাহেব বাড়িতে এনে পেপার দিয়ে যাবে, ওটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে, আন্টি যাইতে দেবো। মা, উকিল সাহেবের সাথে আমার একটু দরকারি কথা আছে, আমি কথাটা সেরেই আসছি। আচ্ছা যাবা। মা আমি আসলে বুঝলাম না তোমার বৌমা কি করতে যাচ্ছে। আমি তো বললাম কালকে আমার এক বন্ধু আছে উকিল, তাকে ডেকে সবকিছু করব। ও কোথা থেকে কোন উকিল নিয়ে আসলো, সাইন করলাম, বুঝছি না আমি কিছু। আচ্ছা যাই বাবা, কোনো চিন্তা করিস না, নিশ্চয়ই বৌমা ওরকম বুঝেই করছে। থাক। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে টেনশন করছি না। মামা, কালকে থেকে আমি কাজে যাব। ও জামাই বাবাজি, তোর ভাগ্নি আমার কইছে তুমি কালকে থেকে কাজে যাবা। হ্যাঁ মামা, অনেকদিন তো বসে বসে খেলাম, হাল্লা একটা কাজের ব্যবস্থা করে দিয়েছে, এখন মন দিয়ে কাজ করব। তোমার যদি কাজ না থাকে, যতদিন মনে চায় তুমি এই ঘরে বসে বসে খাবা। মামা, আমি আপনার উপরে অনেক কৃতজ্ঞ। যদি এই বাড়িতে না আসতে পারতাম আর ও যদি আমাকে এই বাড়িতে না নিয়ে আসতো, তাহলে হয়তো রাস্তায় থাকতে হতো। তোমার সাথে যা হয়েছে আর অন্য কোন মানুষের সাথে যে না হয়, তুমি চিন্তা করো না জামাই, আল্লাহ তাদের শাস্তি একদিন দিবই। কি বৈশা বৈশা শুধু কথা বললে হইব, খাইতে হইব না? আচ্ছা ঠিক আছে, নাও খাও। দুজনে মিলে এখন খাওয়া শুরু করেন। হ্যাঁ খাচ্ছি।
সবসময় মামা একা হাতে নিজে রান্না করে, কি খায় জানি না, তাই আজকে নিজের হাতে রান্না করলাম। মামা কেমন হয়েছে? মনে বুঝে না আমার মা রান্না খাইতেছি আমি। মামা আরেকটু দেই নাও। না দাও জামাই দাও 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 না মামারে দাও, জামাই দাও। আরে দাও না মামারে দাও। তুমিও আমি নাও। আমি এটা খাবো তারপরে। মামা নাও। না মামা না। এই অল্প একটু দাও, পকেটে জামাই। হ্যাঁ। বৌমা, তুমি বলছিলে কাগজপত্র অতি শীঘ্রই চলে আসবে, কোথায়? মা টেনশন করে না, উকিল সাহেব আজকে আসার কথা, এই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওই তো চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম। দেন আপনার সবকিছু রেডি হয়ে গেছে। সব কাগজপত্র এখানেই আছে? ম্যাডাম সম্পূর্ণ কাগজপত্র রেডি, আপনি যেভাবে বলছেন সেভাবে রেডি করছে ম্যাডাম। ধন্যবাদ। আপনার পাওনাদানা সব বুঝে পেয়েছেন? জি। তাহলে এবার আপনি আসুন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখি একটু কাগজগুলো। দিচ্ছি। মা, এসব কি? সব বিষয় আসার সম্পত্তি তো ওর নামে লেখা। বৌমা, আমার ছেলেকে এসব কি বলতেছে? সমস্ত সম্পত্তি তোমার নামে লেখা, এটার মানেটা কি? আপনার ছেলে যা বলছে সব সত্যি বলছে। এখন থেকে এই বাড়ির সহ সকল বিষয় সম্পত্তির মালিক একমাত্র আমি, আপনারা না। তুমি বললেই হলো এই বাড়ির সমস্ত সম্পত্তি আমার ছেলের, তোমার কি করে হতে পারে? এটা হতেই পারে না। মা, আপনার কথাটা নেহাতি খুব হাস্যকর। আপনারাই বিষয় সম্পত্তির মালিক ছিলেন, এখন থেকে সকল সম্পত্তির মালিক আমি। আপনারা যখন সাইন করেছেন এই ব্যাপারে, তখন কি আপনাদের উচিত ছিল না দলিলটা একবার পড়ে নেওয়া? আপনারা অন্ধের মতো আমাকে বিশ্বাস করে সাইন করে দিয়েছেন। সো আপনারা সেই ইচ্ছায় সকল বিষয় সম্পত্তি আমার হাতে হস্তান্তর করেছেন। এখন আর আপনারা নিজেকে মালিক দাবি করতে পারেন না। ও, তার মানে তুমি আমাদের সাথে মিথ্যাচার করেছো, আমাদের সাথে বেইমানি করেছো, আমাদের কাছ থেকে সব বিষয় আশায় সম্পত্তি লিখে নিয়ে আমাদের রাস্তার ফকির বানালে। এই ওয়েট, ভূতের মুখে রাম রাম শোনা যাচ্ছে। কোন মুখে এসব কথা বলছো? প্রিভিয়াসে একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখো তো তোমরা কি করেছিলে তোমার বড় ভাইয়ের সাথে। নেহাতি সৈকত ভাই তোমাদের সৎ ভাই ছিল, সেই জন্য তোমরা মা ছেলে মিলে ওই অসহায় মানুষটার সাথে বেইমানি করেছো। তাকে তার বাবার সম্পত্তি বুঝিয়ে না দিয়ে, কানাকুড়ি পয়সাও না দিয়ে, তার অসহায় বউটা সহ গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলে। তখন মনে ছিল না যে সেইটা তোমরা প্রতারণা করছো, সেইটা বেইমানি করছো? আরে আমি তো তোমাদেরকে দেখে ইন্সপায়ার হয়েছি। তো তোমরা যেটা করেছো পরবর্তীতে আমি সেটাই করছি। বৌমা, তোমার এই কাজটা করা ঠিক হয়নি। তুমি যা করেছো অন্যায় কাজ করেছো। আমি একদম ঠিক কাজ করেছি মা, এগুলো নিয়ে আর মাথা কামানোর কোনো দরকার নাই। সৈকত ভাইকে বাড়ি থেকে বের করে দেওয়ার সময় যেমন আপনাদের মা ছেলের মনে হয়েছিল আপনারা ঠিক কাজ করেছেন, আজকে আমারও মনে হচ্ছে আমি একদম যোগ্য জবাব আপনাদের মা ছেলেকে দিতে পেরেছি। তার জন্য আমি কোনো গিল্টি ফিল করছি না। এক কাজ করেন মা, এখানে দাঁড়িয়ে আমার সাথে কথা না বাড়িয়ে আপনার ছেলেকে নিয়ে সসম্মানে বাড়ি থেকে বের হয়ে যান। বৌমা, তুমি এমনটি করো না। দেখো, এই বাড়ি ছাড়া আমাদের কি আছে বলো? আমরা এখন কোথায় যাব? আমাদের মা ছেলের মাথায় গোজার কোথাও ঠাঁই নেই। তুমি এই কাজটি করো না প্লিজ। কই যাবেন, কোথায় থাকবেন, সেটা একান্তই আপনাদের পার্সোনাল ম্যাটার। ওইসব ব্যাপার নিয়ে আমি আবার মাথা ঘামাতে চাই না। তোর্য, তুমি কি তোমার মাকে নিয়ে স্বেচ্ছায় বের হয়ে যাবা, না আমি গাড় ধাক্কা দিয়ে বের করে দিব? থাক, আর ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে না। আমরা যে পাপ করেছি সে পাপের ফল আমরা পেলাম। না চলো। চল বাবা, আয়। আজ থেকে এই বাড়ি আর সকল বিষয় সম্পত্তির একমাত্র মালিক আমি। যেমন কুকুর তেমন মুগুর। আজকে আমার জীবন সার্থক মনে হচ্ছে, কারণ আমি বেইমানের সাথে বেইমানি করতে পেরেছি। কি ব্যাপার, এখানে এরকম মন খারাপ করে দাঁড়াইছো কেন? আজকে কেন জানি মার কথা খুব মনে পড়ছে, জানি না কেন বুকের বাম পাশটা খুব ব্যথা করছে।
কোন মায়ের কথা তুমি মনে রাখছো? যেই মা তোমার এত কষ্ট দিছে, বাড়ি থেকে বাইর করে দিছে, ওই মারে তুমি ভুলতে পারো না? মা তো ঠিকই তোমার ভুলে আছে, তাহলে তুমি কেন ভুলতে পারো না? কিভাবে ভুলবো বলো তো? মা তো মাই হয়, তাই না? ছোটবেলায় মা মারা গেছে, মায়ের স্মৃতি খুব একটা ভালো মনে নেই। বাবা যখন আমার এই মাকে বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছে, সেদিন থেকে নিজের মায়ের মতো করে ভালোবেসেছি। মায়ের শাসনটাকেও ভালোবাসা হিসেবে গ্রহণ করেছি। কিন্তু আজকে এত বছর পরে যে মা আমাকে এভাবে বাড়ি থেকে বের করে দেবে, বিশ্বাস করো আমি কখনো বুঝতে পারিনি। তুমি তোমার মায়ের নিয়ে এত চিন্তা করো না, কিন্তু তোমার মা তোমার নিয়ে একটা মিনিটের লেগেও ভাবে না। তাই বলতেছি, তুমি তোমার মার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। অনেক রাত হয়েছে, আসো ঘরে আসো, ঘুমাইতে চলো। কালকে আর কাজে যাব না, আমি বাড়িতে যাবো, একটাবার মাকে দেখে আসবো। কি কি করলা তুমি? তোমার মারে কালকে দেখতে যাইবা? ঠিক আছে যাও, আমি মানা করলে ওইটা তো শুনবা না। যাইয়া সবার অপমানিত হইয়া তারপরে আসো। থাক না, অপমান করুক আর যাই করুক, একটা মুখ দর্শন তো করতে পারবো। আমাকে বাধা দিও না প্লিজ, কালকে একটাবার দেখতে যাবো। আচ্ছা ঠিক আছে, যাইবা তো যাও, এখন ঘরে আসো। আসো। তুমি যাও, আমি আসছি। না আসো, তুমিও আসো, আসো। ভাইয়া, মা, ভাই, তোমরা এখানে? কেমন আছো মা? ভালো নাই রে বাজার, আমরা ভালো নাই। ছোট বৌমা আমাকে বাড়ি থেকে বাইর করে দিছে বাজার। মা তুমি এসব কি বলছো? তুর্য ভাই আমার, এই মা এসব কি বলছে? আর বলো না ভাই, আমরা আমাদের পাপের ফল পাইছি ভাই। আমরা অনেক লোভ করে ফেলছিলাম ভাই, তোমাকে তোমার সম্পত্তি থেকে বঞ্চিত করছিলাম। ভাবছিলাম সব সম্পত্তি নিয়ে আমরা সুখে দিন কাটাবো, কিন্তু আল্লাহ চায় নাই রে ভাই। আজ আমরাও পথের ফকির। আমার বউ সব সম্পত্তি লিখে নিয়ে আমারে আর মারে বাড়িতে বের করে দিছে ভাই। আমরা আজ রাস্তার ফকির ভাই, তাই তোমার কাছে আইছি ভাই। তুমি তো বড় ভাই, আমাদের কোনো জায়গা নাই ভাই। একদম ঠিকই আছে, ওই যে বইলা ছিলাম না আসার সময়, আল্লাহ একদিন ঠিকই বিচার করব, করছে তো। মানুষের হক কায়রা নিলে আপনাকে হক আরেকজন কায়রা নিব, এইটাই দুনিয়ার নিয়ম। এখন বুঝতেছেন না? কেমন লাগতেছে? আরো আসো, বড় ভাইরে ঘাট ধরে বের করে দাও। এখন তো শেষমেশ সেই বড় ভাইয়ের পায়ের কাছে এসে পড়তে হইলো। এই তুমি এসব কি বলছো? হ্যাঁ, মা ভাই এখানে এসেছে, তুমি এসব কথা বলতে পারো না। কেন কমু না? হ্যাঁ, তুমি আমার আজকে আর থামায় রাখতে পারবে না। সব সময় তুমি যা কইছ আমি তাই শুনেছি। তোমার মা আমার অত্যাচার করছে দিনের পর দিন, শুধু তোমার মুখের দিকে তাকায় কোনো প্রতিবাদ করি নাই। আজকে আমার কইতে দাও, কই এখন আপনার লক্ষ্মী ছোট বৌমা কই? এখন আর কোনো খবর নাই, তাই না? প্রত্যেকটা সময় আপনি আপনার বড় পোলারে অবহেলা করছেন, ঠিক মতো খাইতে পর্যন্ত দেন নাই। আল্লাহ ঠিকই বিচার করছে, খুশি হইছি আমি, অনেক খুশি। চুপ থাকো না, কি আবল তাবল বকতেছো তুমি? হ্যাঁ, তাদের অবস্থা দেখছো? তাদের অবস্থা কি হয়েছে? এই মুহূর্তে তুমি এইসব কথা বলতে পারো না। বৌমা, এই জন্য তো আমার ছেলের কাছে আইছি। আমার ছেলে যদি আমার না মাফ করে, আমি দুনিয়ার কোথাও যাই শান্তি পাবো না বৌমা, কোথাও যাই শান্তি পাবো না। ভাইজান, তুমি তো আমার বড় ভাই। বাপ মরে যাওয়ার পর তুমি তো বাপের মতন করে সংসারটারে আগলায় রাখছো। ভাইজান, তুমি যদি আমারে মাফ না করো, আমি কই যাব কও? তুমি আমারে মাফ করে দাও। ভাইরে, তুই কেন মাপ চাচ্ছিস? আরে তোরা ছোটরা ভুল করবি, বড়রা মাফ করে দিবে, এটাই তো স্বাভাবিক, তাই না? হ্যাঁ, আমি ওখান থেকে যখন এখানে এলাম আমার অনেক কষ্ট হয়েছে। কোনো কাজ খুঁজে পাচ্ছিলাম না, শুধুমাত্র ওর মামার ঘাড়ের উপরে বসে খাচ্ছিলাম। একটা কাজের জন্য গিয়েছিলাম, সেখান থেকেও তুই আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলি। আমি এসব কথা মনে রাখিনি। দেখ, আমি এখন কাজ করছি, আমার সংসারটা খুব ভালো চলছে। আমাদের মাঝে মা আর তুই কখনোই বেশি হবি না। আজ থেকে তোরা এখানেই থাকবি।
তার মানে বাজার তুই আমার মাফ করে দিছ, মাফ করবি না বাজার? মা বাবা, ah